তদন্তকারী দল বা যে তদন্তকারী অফিসার এই তদন্তের দায়ভার নেয়, তাদের প্রাথমিক কাজ হচ্ছে সেটা হচ্ছে এভিডেন্স সংগ্রহ করা। এই এভিডেন্স সংগ্রহ করার পরে তারপরে তার অ্যানালিসিস হয়, স্ক্রুটিনি হয়, তারপরে তার বিবেচনা করে একটা চার্জশিট তারা দেয়। এবং এই যে কোনো অপরাধ সংঘটিত হওয়ার প্রথম 2-3 দিন, বিশেষ করে এই ধরনের যেগুলো অফেন্স যেটা নারীদেরকে নিয়ে হয়, এই মহিলাদের সংক্রান্ত যে অফেন্সগুলো, সেই অফেন্সগুলো সাধারণত প্রথম 2-3 দিন খুব ক্রুশিয়াল থাকে। সেই সময় অনেক মেডিকেল এভিডেন্স সংগ্রহ করতে হয়, যেগুলো তদন্তকারী দল নিরপেক্ষ না হয় আর যদি সেগুলো ডিস্ট্রয় করে দেয়, তাহলে যেটা আমরা আলটিমেটলি পাই, সেই চার্জশিটে 50 জনের নাম থাকলেও 3 বছর ট্রায়াল হলেও কিন্তু যারা অপরাধী তাদেরকে সাজা দেওয়া সম্ভব না। ফলে প্রথম 2-3 দিন যদি তদন্তকারী দল তারা এই তথ্য লোপাটের কাজ করে, তাহলে এই তদন্ত করে যেই সংস্থাই আসুক তারা কিন্তু তদন্ত করে অনেক তথ্য সংগ্রহ করতে পারবে না, যেটা ট্রায়ালে গিয়ে প্রমাণ করা সম্ভব হবে যে এই অপরাধী এই অপরাধটা করেছে। এই যে আমরা এখন জানতে পেরেছি যে 150 মিলিগ্রাম সিমেন্ট ছিল, আর এটা ডাক্তারি যারা আছে তারা অনেক বেটার বলতে পারবে যে একজন কেউ এই ঘটনার সঙ্গে যুক্ত থাকলে এতটা পরিমাণ সিমেন্ট থাকতে পারে না বলে আমরা জানতে পেরেছি এক্সপার্টের কাছে। তাহলে এই যে সিমেন্টের সঙ্গে বাকিদেরকে এই যে কম্পারেটিভ টেস্ট যেগুলো করতে হবে টু আইডেন্টিফাই দ্য অফেন্ডার, এইটা যদি প্রাথমিকভাবে না হয়, তাহলে চার্জশিটে আমার XYZ যার নামই থাক, সাক্ষীতে সেটা প্রমাণ করা যাবে না। মানে এভিডেন্সকে লোপাট করা হচ্ছে, সেটাই তো আমাদের অভিযোগ। এবং আদালতে যখন আজকে মামলা হয়েছে তখন অনেকগুলো প্রশ্ন আদালতের কাছে উঠে এসছে, যেটা আমাদের অনারেবল চিফ জাস্টিস যে প্রশ্ন তুলেছেন যে একটা অপরাধ সংঘটিত হয়েছে হসপিটালে, তাহলে প্রাথমিকভাবে যার দায় ছিল এই এফআইআরটা করা তিনি হচ্ছেন এই কলেজের প্রিন্সিপাল, তিনি কেন অভিযোগটা করেননি? আর তাকে এই 5 দিনের মধ্যে কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি? আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে যখন সে রেজিগনেশন দিল গতকাল, সেই একই দিনের মধ্যে এত দ্রুততার সঙ্গে রেজিগনেশন যদি কেউ চাকরি থেকে দেয়, তো আর পোস্ট থেকে দেয় না, সে সরকারি চাকরি থেকে রেজিগনেশন। তাহলে সেই চাকরিটা রেজিগনেশন দেওয়ার পরে সরকারের দুটো দায়িত্ব থাকে, 1 আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলাম, 2 আপনার রেজিগনেশন অ্যাকসেপ্ট করলাম না। তাহলে তার রেজিগনেশন দিল, সেটা অ্যাকসেপ্ট হলো কি হলো না, যদি অ্যাকসেপ্ট না করেন তাহলে সে চাকরিতে বহাল লাগলো, অ্যাকসেপ্ট করলেন সে আর সরকারি চাকরি থাকলো না। সেইটা না করে আপনি তাকে মেডিকেল কলেজে কি করে অ্যাপয়েন্টমেন্ট দিতে পারেন? আদালত প্রশ্ন করেছে এত দ্রুততার সঙ্গে কতটা ইনফ্লুয়েন্সিয়াল, কতটা প্রভাবশালী এই ব্যক্তি হতে পারে, এই প্রশ্ন উঠেছে। আর তার ভাবনা নিয়ে প্রশ্ন উঠেছে যে তিনি কেন এফআইআর করেননি। সেখান থেকে যে আমরা এই আদালতে এই প্রশ্ন তুলেছি, আমরা যে মামলাকারী, আমরা বাবা মায়ের হয়ে আমরা এই আদালতে সওয়াল করেছি, সেখানে আমরা এই প্রশ্ন তুলেছি যে এই যে প্রিন্সিপাল যার অফিসে এই একটা হসপিটাল যার প্রশাসনিক দায়িত্বে তিনি আছেন, তার দায়িত্ব ছিল এই হসপিটালে যত স্টাফ যত কর্মচারী আছেন তাদেরকে প্রোটেকশন দেওয়া, পারেননি, ব্যর্থ হয়েছে। ওনাকে কাস্টাডিতে নেওয়া উচিত প্রাইমারি, কারণ এই ওনার ইন্টেলিজেন্স ছাড়া, ওনার ইনভলভমেন্ট ছাড়া এইখানে কেউ উঠে ওই জায়গাতে রেপ করতে পারেন না এতটা সংগঠিতভাবে ওই সময়। ফলে যদি তদন্ত নিরপেক্ষ হতো তাহলে পুলিশের কাজ হতো শুরুতেই এই প্রিন্সিপালকে কাস্টাডিতে নেওয়া, নিয়ে তদন্ত শুরু করা, করেননি। ফলে যা যা আছে ঘটনা, এই যে সুরাফাল রিপোর্টে পাওয়া গেছে চোখ থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, হাড় ভেঙে যাচ্ছে, হ্যাঁ গোড়ালিতে রক্ত পড়ছে, যৌনাঙ্গে রক্তক্ষরণ হচ্ছে, এই যে হচ্ছে এতগুলো ক্ষত যার শরীরে আছে অ্যাপারেন্টলি যা দেখা গেছে, তারপরে যেটা ধরে নেওয়া যেতে পারে যে একাধিক লোক ইনভলভ, একাধিক অফেন্ডার ইনভলভ।
5 দিন পর্যন্ত আপনি একজনকে ধরে রাখলেন, একেবারে সিভিক ভলেন্টিয়ার লেভেল একজনকে। ফলে খুব পরিষ্কার যে আপনারা তদন্তটাকে যে দিকে নিয়ে যাচ্ছেন, আপনাদের মূল উদ্দেশ্য হচ্ছে এভিডেন্সকে ডিস্ট্রয় করা এবং এই তদন্তকে মিসডিরেক্ট করা, ভুল পথে পরিচালিত। থ্যাংক ইউ, নেক্সট, থ্যাংক ইউ। कहते हैं कि कलकत्ता सिटी ऑफ जॉय है, लेकिन इन दिनों लोगों का कहना है कि नहीं, ये गलत है। कलकत्ता सिटी ऑफ द जॉय नहीं बल्कि सिटी ऑफ द सॉरो है। ये इसलिए कहा जा रहा है क्योंकि कुछ दिनों कबल यानी 5 अगस्त को एक ऐसा हादसा मगरबी बंगाल की राजधानी कोलकाता में रौनुमा होता है जिससे रोंगटे खड़े हो जाते हैं। और वो हादसा जो है निर्भया का हादसा को दर्शाता है। कोलकाता के आर्बिटल मेडिकल हॉस्पिटल में एक ट्रेनी डॉक्टर की इस तरह हत्या की जाती है और उनका रेप किया जाता है कि यहाँ पे सिक्योरिटी का मामला सामने आता है। कलकत्ता एक सेफेस्ट सिटी था जो अब नहीं रहा। इस मामले में অ্যাসোসিয়েশন বলে আমাদের একটা অর্গানাইজেশন আছে। এই ট্রেন নার্সিং অর্গানাইজেশন আরজি করার ঘটনা নিয়ে একটা সিদ্ধান্ত নিয়েছে। একটা মেসেজ এসেছে আমার কাছে, আমি এটা একটু পড়ে দিতে চাইছি। রেসপেক্টেড মেম্বার্স, সিজনস গ্রিটিংস ফ্রম TNAI West Bengal EC members. On behalf of the EC members, I would like to announce that we will be assembled at TNAI West Bengal branch office located at IMA House, Creek Road, to do a protest against the brutal incident of RG Kar Medical College and Hospital at 4 p.m. dated 14/8/2024. All of your esteemed presence, generous support is highly solicited. Regards, Dr. Usha Mullik, Secretary, TNAI West Bengal branch. এবং আমরা শুনেছি যে এই পদে যদি অন্য কোনো ডাক্তারবাবু জয়েন করতে আসেন তাকেও বাধা দেওয়া হয়। এই যে একটা মানে কি বলবো, একটা সিস্টেমের মধ্যে যে একটা গলদ বা সিস্টেমের মধ্যে যে এত দুর্নীতি, এটা নিয়ে ডাক্তারবাবুরা ব্যক্তিত্বও আছেন, নিমলদাও আছেন। डॉक्टर्स और वकीलों की एक टीम ने प्रतिवाद सभा में हिस्सा लिया और इस मौके पर उन्होंने न सिर्फ जर्नलिस्टों का बल्कि आम पब्लिक का राय भी ली और उनके सवालात का जवाब भी दिया। इस मौके पर इप्सिता के अलावा আজকে 11 সালের পরিবর্তনের পর থেকে আপাতি মানুষের সরকার যবে থেকে হয়েছে, তবে থেকে আমাদের মহিলাদের উপর, যুবতীদের উপর, ছাত্রীদের উপর নির্বিচারে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এবং এখানে যারা আছেন তারা সবাই লড়াকু মানসিকতা নিয়েই এখানে আজকে উপস্থিত হয়েছে। একটা লড়াইয়ের আহ্বান জানানোর জন্য আজকে উপস্থিত হয়েছে। তারা একটুখানি ভাবুন, তাহলে দেখতে পারবেন যে ছাত্রী ধর্ষিতা হয়ে খুন হয়েছিল বর্তমানে নবাবহাটে কাজল শেখ, তার বিচার হয়নি। যে ছাত্রী ধর্ষিতা হয়ে খুন হয় তুহিনা খাতুন, তার বিচার হয়নি। মধ্যগ্রামের ছাত্রীটির বিচার হয়নি। আজকে সমস্ত জায়গায় এবং তার সঙ্গে জড়িত যে দর্শক, যে খুনি, তারা প্রত্যেকেই হচ্ছে বর্তমান মা মাটি সরকারের অনুগত, তাদের দলের কর্মী কিংবা নেতা।
তাদেরকে, মেয়েদেরকে, নারীদেরকে ভোগ করা তাদের স্বাধীনতা বলে এখন মনে করে। তাই যদি এই নারী স্বাধীনতা ফেরাতে হয়, যদি নারীদের অধিকার ফেরাতে হয়, যদি সাধারণ মানুষের অধিকার ফেরাতে হয়, তাহলে সবাইকে একসঙ্গে রাস্তায় নামতে হবে। শুধু এরা ডিওএফআই, এসএফআই বা যারা সংগঠন আছেন তাদের কাজ নয়, সাধারণ মানুষকে রাস্তায় নামতে হবে আর বলতে হবে এই সংবিধান আমাদের রচনা করা, এই স্বাধীনতা আমরা অর্জন করেছিলাম, এই স্বাধীনতায় যে অধিকার সংবিধানে লিপিবদ্ধ হয়েছে তা আমাদের অর্জিত অধিকার। তাই এই সংবিধান রক্ষার দায় আমাদের নিতে হবে, আমাদের রাস্তায় থাকতে হবে। আর শুধু আদালতে গেলে হবে না। আজকে সিবিআই নির্দেশ দিয়েছে, কিন্তু আমাদের বিগত দিনের অভিজ্ঞতা সিবিআই সম্পর্কে ভালো নয়। ফলে যদি এই অধিকার রক্ষা করতে হয়, আমাদের রাস্তায় থেকে এই অধিকার রক্ষা করতে হবে। এই বলে আমার বক্তব্য শেষ করছি। তাই কথা বেরোচ্ছে না, এই ইচ্ছাকৃত ভাবে এটা ডিলে করছে যাতে মানুষ ভুলে যায়, কদিন পরে নিজের সাধারণ জীবনে চলে যায়। আমি বলার সময় বলছিলাম এমন একটা ব্যবস্থাপনার মধ্যে আমরা বাস করছি যেখানে প্রশাসনের সর্বোচ্চ স্তরে যিনি বসে আছেন আর একদম নিচে যিনি আছেন, পুরোটাই একটা দুর্নীতির মধ্যে, একটা করাপশনের মধ্যে ডুবে আছে। তাহলে এই যে তদন্তভার যারা নিয়েছেন তারা কেউ অপরাধের সঙ্গে যুক্ত নয় তো? যারা তদন্তভার নিয়েছেন, এবং যদি একটু খেয়াল করেন চিফ মিনিস্টার প্রথমে বললেন সিবিআই নিয়ে কোনো আপত্তি নেই, আর গতকাল বোধহয় বলেছেন 7 দিন আরো সময় দিন। এই যে 7 দিন সময় দেওয়া, আমি একটু আগেই বললাম যে প্রথম 2-3 দিন খুব ক্রুশিয়াল থাকে, কারণ এই ধরনের অপরাধের ক্ষেত্রে যে ধরনের এভিডেন্স প্রয়োজন হয় সাক্ষী দিয়ে প্রমাণ করার জন্য, তা এই 3-4 দিন পরে তা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। আর আপনারা চোখের সামনে দেখেছেন যে সেমিনার হল ভেঙে ফেলা হচ্ছে, হ্যাঁ, রেনোভেশনের নাম করে। সবাই জানেন যে সেমিনার হলটা হচ্ছে একটা ক্রুশিয়াল এভিডেন্সের জায়গা, যেটাকে নষ্ট করলে তদন্তের ডিরেকশন খারাপ হবে, ভুল হবে। তাহলে সেইখানে আজকে যেখানে সিবিআইকে ডিরেকশন দিয়েছে আদালত, আজকে অর্ডার জারি করা উচিত ছিল সঙ্গে সঙ্গে যে এই এভিডেন্সকে প্রিজার্ভ করতে হবে, করেনি। তাহলে শুরু থেকেই এই যারা তদন্তভার নিয়েছেন তারা আসলে তদন্তের নামে তথ্য লোপাটের চেষ্টা করছে। এইটা হচ্ছে অভিযোগ প্রাইমারিলি, আর এই অভিযোগের সারবত্তা কিছুটা আছে বলেই, আর একই সঙ্গে দীর্ঘদিন ধরে এই প্রশাসন যেভাবে কাজ করছেন তাতে মানুষের কনফিডেন্স একেবারে তলানিতে ঠেকেছে। এই মূলত দুটো কারণে আজকে আমাদের আদালত নির্দেশ দিয়েছেন সিবিআইকে ইনভেস্টিগেট করার। আমরা সিবিআই শুনছি আজকে আসবে, কিন্তু সিবিআই কিভাবে তদন্ত করছে সেদিকেও আমাদের নজর রাখতে হবে। সিবিআই এটার ঊর্ধ্বে নয়, কারণ সিবিআই এর ক্ষেত্রেও আমরা দেখেছি সারদার দায়িত্ব নিয়েছে, নারদার দায়িত্ব নিয়েছে, এই সমস্ত স্কুল থেকে শুরু করে সমস্ত রিক্রুটমেন্ট কেলেঙ্কারির দায়িত্ব নিয়েছে, কোনো তদন্তই শেষ করছে না। কিন্তু আমাদের এই রাষ্ট্র ব্যবস্থার মধ্যে যেহেতু আছি, কোনো না কোনো তদন্তকারী দলের উপরে আমাদের এখনো নির্ভর করতে হবে। আমরা নির্ভর করছি, আর নির্ভর করছি আমাদের চোখ কান খোলা রেখে নির্ভর করছি। আর এই মেসেজ আমি সিবিআই এ যারা তদন্ত করতে আসছেন তাদেরকেও দিতে চাই যে এই পশ্চিমবঙ্গে জনগণ চোখ কান খোলা রাখছে আপনাদের তদন্ত দিকে, যে আসল অপরাধী ধরা পড়ছে কিনা। আর যদি সত্যি সত্যি তদন্ত করতে চান তাহলে যেসব পুলিশ এই সময়কালে এভিডেন্স নষ্ট করেছেন, এই যারা প্রিন্সিপাল আছেন তাদেরকে কাস্টডিতে নিয়ে তদন্ত হচ্ছে কিনা আমরা সবাই নজর রাখবো। আর আমাদের নজরের উপরে নির্ভর করছে তদন্ত ঠিক দিকে যাবে কিনা। ফরেন্সিক মতে তো মনে হয় যেটা একজনের পক্ষে সম্ভব নয়, অন্য অপরাধীরাও রয়েছে, এবং একজনকে যখন ধরা হলো তখন এতগুলো ঘন্টা বা এতগুলো দিন কেটে যাওয়ার পরে বাকিদের কেন ধরা গেল না, সেটা আমাদের কাছেও সবচেয়ে বড় প্রশ্ন। তাহলে কাকে বাঁচানোর চেষ্টা করছে প্রশাসন, সেই প্রশ্নটা আমি আইনজীবীদের উত্তর দিতে বলব। আসলে এর আগের যিনি প্রশ্ন করেছেন আর পরের যিনি প্রশ্ন করলেন, আমার মনে হলো যে প্রথমের যে প্রশ্ন তার প্রশ্নের উত্তর পরে যিনি প্রশ্ন করেছেন তার সামনে লেখা আছে, শীত দ্বারা বিক্রি নেই। হ্যাঁ, মানে আসলে এই আইন আদালত যা কিছু হচ্ছে এইটা সবই তো এই প্রশাসনের অংশের মধ্যে পড়ে আছে, রাষ্ট্র ব্যবস্থার অংশ। ফলে এর মধ্যে থেকে যেটা সুপ্রিম তা হচ্ছে ভারত দেশের সংবিধান।
আর এই দেশের সংবিধান হচ্ছে একমাত্র রাজনৈতিক দলিল, একমাত্র রাজনৈতিক দলিল যা দেশের স্বাধীনতা সংগ্রামের মধ্যে দিয়ে পাওয়া গেছে। এবং এই স্বাধীনতা সংগ্রামের সময় কেন লড়াই করেছিলাম, তখন স্বাধীনতার আগে কি কি ছিল না, এখন কি কি আমি চেয়েছি আর পেয়েছি, তা যদি নিশ্চিত করতে হয় তাহলে শুধু আদালতের উপর নির্ভর করলে হবে না, বা শুধু সিগনেচার ক্যাম্পেইন করলেও হবে না। আসলে তার থেকে একটু বেশি কিছু করতে হবে। বর্তমান যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি, এই যে আমার আগে ডাক্তারবাবু বললেন যে উনি মনে করছেন যে একাধিক লোক যুক্ত আছে, এই যে একাধিক লোক যুক্ত আছে, উনি একজন ডাক্তার হিসেবে ওনার যখন ফরেন্সিক রিপোর্ট চাইবেন সেখানে একটা উনি রিপোর্ট করবেন যে আর একাধিক লোক যুক্ত আছে। সেইটাকে প্রমাণ করতে গেলে আবার যিনি এই রিপোর্টটা করেছেন তাকে আদালতে সাক্ষী দিতে আসতে হবে। এখন যদি সাক্ষী দিতে আসবেন তাকে যদি থ্রেট করা হয় তাহলে তিনি এসে বলবেন যে না আমি কিছু মনে করতে পারছি না, ভুলে গেছি, বহুদিন আগে রিপোর্ট লিখেছিলাম এখন আর মাথায় নেই। তাহলে এই যে সাক্ষী যারা এই অপরাধ, যাদেরকে এই সাক্ষ্য প্রমাণ যা কিছু যা আলটিমেটলি ওই ট্রায়ালের সময় প্রমাণ করতে হয়, সেটাকে যদি সোজা রাখতে হয় তাহলে নিজের সিদ্ধান্তটাকে সোজা রাখতে হবে। আর যদি নিজের সিদ্ধান্তটা বিক্রি হয়ে যায় তাহলে পারবো না। এক যা প্রশাসনের সঙ্গে যারা আছেন তারা সবাই বিকিয়ে ফেলেছেন, বুঝে নিয়েছি। আর যারা এই রাস্তায় আছি, যারা এখনো মনে করছে আমাদের সিদ্ধান্ত বিক্রি হয়নি, তাদের একটু সোজা হয়ে দাঁড়াতে হবে আর একসঙ্গে গর্জে উঠতে হবে। আইন আদালত সব থাকবে, এগুলোকে ইমপ্লিমেন্ট করতে হয়। একটা হয় নথিভুক্ত থাকে আর একটা হয় প্রয়োগ করতে হয়। নথিতে যা আছে তা যদি প্রয়োগ করতে হয় তাহলে সিদ্ধান্ত সোজা রেখে সমস্যাটা আওয়াজটা তুলতে হবে। বাজি যে মস্তানি, যে আইনের শাসনের অভাব চলছে, সেটার একটা এপিটোম বা চূড়া বলতে পারেন আরজি কর মেডিকেল কলেজকে পরিণত করা হয়েছিল। তাই আরজি কর মেডিকেল কলেজের মধ্যে পুলিশ প্রশাসন, আইন, একজন ডাক্তারবাবু, সরকারি ডাক্তারবাবু, গেজেটেড অফিসার, তাদের যা নিয়মকানুন, সরকারি জনগণের সেবা করার জন্য যে নিয়ম মেনে চলতে হয় বা যে শপথ নিয়ে চলতে হয় ডাক্তারি করতে গেলে, এই কোনো কিছুই আরজি কর মেডিকেল কলেজে গত কিছুদিনের জন্য মানা হচ্ছিল না। এবং অধিকাংশ ডাক্তারবাবুরা, অধিকাংশ জুনিয়র এবং সিনিয়র চিকিৎসকরা এই অবস্থাটাকে মেনে নিতে পারছিলেন না, কিন্তু তাদের ভয়ে মুখ বন্ধ করে রাখা হতো। এই প্রিন্সিপাল এবং তার অল্প কয়েকজন চালাচামুন্ডার কথা না শুনলে আরজি কর মেডিকেল কলেজে পাশ করা যেত না, পড়াশোনা করা যেত না, যাতায়াত করা যেত না। তো সেই জন্যেই এই যেটাকে আপনি প্রশ্নটা আমি বুঝতে পেরেছি, এটা একটা অভূতপূর্ব বা ন্যাক্কারজনক ঘটনা। কি করে আরজি করের মতো একটা ঐতিহ্যময় সরকারি মেডিকেল কলেজের বুকে ঘটছিল, সেটা সম্ভবত এই সরকার এবং এই সরকারের তাবেদার প্রিন্সিপাল তার জন্য দায়ী। এবার সরকার আর প্রিন্সিপালের মধ্যে কে আগে, কে বেশি খারাপ, আগে সরকার না আগে প্রিন্সিপাল, এই প্রশ্নটা আমরা তুলেছিলাম। কিন্তু সরকার কিন্তু বুঝিয়ে দিয়েছেন প্রিন্সিপালকে এক জায়গা থেকে পদত্যাগ করার পরে আরেক জায়গায় সেদিন বিকেলেই পুনর্বাসন দিয়ে বুঝিয়ে দিয়েছেন যে সরকারের কাছে প্রিন্সিপাল এমনভাবে কোনোভাবে একটা বিকিয়ে রয়েছে বা প্রিন্সিপালের কাছে সরকার কোনোভাবে বিকিয়ে রয়েছে যে তাকে বাদ দিয়ে সরকার চলতে পারে না। তাই আমরা চিকিৎসকদের মধ্যে থেকেও আরজি করের প্রাক্তন ছাত্র হিসেবে এই দাবি তুলছি যে এই সরকার এবং প্রিন্সিপাল দুজনকেই পরিবর্তন করার দরকার খুব হয়ে পড়ছে। আপনার অবস্থান চলছে সে সম্পর্কে আপনারা সম্পূর্ণ ওয়াকিবহাল। এখন ডাক্তারবাবু এবং স্বামী একটা প্রাথমিকভাবে আপনাদের কাছে বিস্তারিত বলেছেন যে আমরা কোন সমাজে বাস করছি এবং যে সমাজ এক্ষুনি যারা মাথায় রয়েছেন, প্রতিষ্ঠান বা সরকার, তারা কিভাবে নিয়ন্ত্রণ করছে, আইন কিভাবে প্রয়োগ করতে হয়, চিকিৎসা ব্যবস্থা কিভাবে চলে। ডাক্তারবাবু বলছিলেন যে আজকে একটা ভয়ের বাতাবরণ তৈরি আছে, যেখানে যারা পড়েন, যারা শিক্ষকতা করেন, যারা চিকিৎসারত, তারা ভয় পান, নানান কারণ আছে।
এই কারণগুলোকে দূর করতে হয়, এবং দূর করার জন্য একটাই পদ্ধতি, যেটা শামীম বলল, সেটা হচ্ছে আপনারা সকলে মিলে যদি এই ব্যবস্থাটাকে উচ্ছেদ না করেন তাহলে সম্ভবই নয়। এখন আমার উদ্দেশ্যে প্রশ্ন রেখেছেন যে আমরা যারা অভিনেতা, মঞ্চে অভিনয় করি, টেলিভিশনে অভিনয় করি, চলচ্চিত্রে অভিনয় করি, আমাদের কাজটা কি? আমরা কি এই সমাজে বাস করি কি করি না? কোনো সাংস্কৃতিক কর্মী এই সমাজ থেকে বিচ্ছিন্ন নয়, সমাজ বিবর্জিত নয়, সমাজ বহির্ভূতও নয়, তারা এই সমাজেরই অংশ। সমাজের প্রতিটি ক্রিয়াকলাপ, তার অভিঘাত আমাদের মতো মানুষের উপরে পড়ে। যেমন চিকিৎসকরা চিকিৎসা করেন, এটা যেমন সত্য, তেমনি সমাজে ঘটে যাওয়া অন্যান্য অনেক বিষয় তো চিকিৎসকদের মনের উপর প্রভাব পড়ে। তারাও তো বলেন, পাশে আসেন, নামেন রাস্তায়। এখন এটা ঘটেছে একটা মেডিকেল কলেজে, এবং ঘটনাচক্রে আমাদের নিজেদের বাড়ির একজন চিকিৎসক, তার উপরে অন্যায়, অবিচার, নৃশংসতা ঘটেছে। এখন সংস্কৃতি কর্মীদের একটা মজা আছে জানেন, কিছু কিছু সংস্কৃতি কর্মী বলেন ওটা আমার কাজ নয়, মানে তার কাজটা খালি পয়সা রোজগার করা আর গালে রং মেখে মঞ্চের উপর ওঠা। আমার ঘেন্না লাগে, আমি খুব সজোরে বলি, আমার যারা সহকর্মী আছেন তারা হয়তো সকলে খারাপ কেউ নন, ব্যক্তিগত জীবনে তারা অনেক ভালো মানুষ, কিন্তু ওই ভালো মানুষ দিয়ে আমার কোনো লাভ নেই। গোটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ, এমনকি বিদেশেও যার আলোড়ন ঘটে গেছে যে ঘটনাটা নিয়ে, তারপরেও আমার বন্ধুরা তারা ভাবছেন কিছু বলবেন কি না। এই ভয়ের কথা বললেন ডাক্তারবাবু, কারণ ভয় যদি পান একবার তাহলে মুশকিল হবে। দেখুন, চাকরি জীবনের শেষকালে যদি আপনারা জেলায় থাকেন, সরকার কি করে, জেলা থেকে কলকাতায় নিয়ে আসে। অর্থাৎ 59 বছর বয়স হয়েছে একটা লোকের, তাকে আমি পশ্চিম মেদিনীপুরে রাখবো কেন? তাকে আমি তার হোম টাউন কলকাতায় দেব। কিন্তু এই সরকারকে যদি প্রশ্ন করেন আপনি, আমি যেমন ব্যক্তিগতভাবে করেছিলাম, যেই আমি প্রশ্ন করেছিলাম 59 বছর বয়সে আমাকে কিন্তু কৃষ্ণনগরে পাঠিয়ে দিয়েছিল। তা আমি তখন বলেছিলাম আমার এই শিরধারাটা আমি জমের কাছে চড়া দামে বিক্রি করব, ওই 14 তলার মাননীয়ের পায়ের কাছে নয়। এত সোজা নয়, সব সংস্কৃতি কর্মীকে এভাবে কিনে নেবেন, অত সোজা নয়। শেকড় উপড়ে ছাড়বো, এবং সেই শেকড় উপড়ানোর জন্য দায়িত্ব নিতে হবে আপনাদের। শুধু সংস্কৃতি কর্মীদের উপর ভরসা করবেন না। অনেক সংস্কৃতি কর্মী আছেন যারা চেয়ার মোছেন, যারা ভরং দেখান, এবং তারা প্রগতিশীল বলেন। তারা এখন অনেক বেশি গতিশীল নবান্নের দিকে, প্রগতির দিকে নয়, প্রগতির পক্ষে নয়। আমি ব্যক্তিগতভাবে বলতে পারি, অন্তত 35-36 বছর ধরে আমি চিকিৎসক বন্ধু বান্ধবদের সঙ্গে থাকি, তাদের পরামর্শ নিই, সরকারি ব্যবস্থাপনায় চিকিৎসা নিই। সব চিকিৎসক তো এরকম নয়। বহু চিকিৎসক আছেন 9টা বা 10টায় যখন বসেন চেম্বারে সরকারি হাসপাতাল, তার ঘরে তিনি 2টা পর্যন্ত, বাথরুম পর্যন্ত যেতে পারেন না, সেটা বসে বসে দেখেছি। আর লাখো সেলাম সেই সমস্ত চিকিৎসকদের যারা মনে করেছেন এই মুহূর্তে রাস্তায় দাঁড়ানো উচিত। আর আপনারা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এবং যারা তৃণজীবী, তা যারা আমার কথা শুনতে পাচ্ছেন, এখানে হয়তো এদিক ওদিক লুকিয়ে টুকিয়ে আছেন, তারাও একটু ভাবুন যে আপনারা কাকে ডেকে এনেছেন। 2011-তে উদ্বাহন নৃত্য করেছিলেন, পশ্চিমবঙ্গ স্বর্গরাজ্য হয়ে যাবে। আজকে 2011 থেকে 2024 দিনের পর দিন অত্যাচার চলছে, চারিদিকে অন্যায় চলছে, অবিচার চলছে, ব্যভিচার চলছে। অথচ সাংস্কৃতিক কর্মীরা ওই টেলিভিশনের পর্দায় আছে, মঞ্চে আছে। ওটা আমার কাজ নয়। তোমার কাজ কোনটা বাবা? যখন তোমার বাড়ির মেয়েদের গায়ে হাত পড়বে, তখন সেই দিনের জন্য অপেক্ষা করে বসে থাকো। লজ্জা করা উচিত এই সমস্ত সাংস্কৃতিক কর্মীদের।
আসলে কিছু পায় তো প্রসাদ, এই প্রসাদ পেলেই তারা তুষ্ট। কতগুলো কমিটি তৈরি হয়েছে জানেন তো? আমি নবান্নতে বসতাম এক সময়, আর 9th ফ্লোরে আমি দেখতাম যে কত কত বন্ধুরা আমাদের আসছেন প্রসাদ লোভে। এই প্রসাদ লোভী সাংস্কৃতিক কর্মীদের আপনারা একটু চিহ্নিত করুন। কিন্তু যেটা করতে পারেন সেটা হচ্ছে আপনারা প্রতিটি মানুষ আপনাদের বাড়ি গিয়ে আপনাদের পরিবারকে বোঝান কোথায় দাঁড়িয়ে আছে পশ্চিমবঙ্গ, কোথায় দাঁড়িয়ে আছে আপনাদের ভবিষ্যৎ, আপনাদের ভবিষ্যৎ প্রজন্ম। সংস্কৃতি কথা বাদ দিন, আমি যদি 6 মাস অভিনয় নাও করি কিছু যায় আসে না, কিন্তু 6 মাসে যদি 6টা ঘটনা এরকম ঘটে যায় তাহলে মানুষ ভয় পাবে এবং ঘরে ঢুকে যাবে। আপনারা ভয়টা সরিয়ে রেখে, আমি জানি করে বড় কথা, ভয় সরিয়ে রাখা খুব সহজ কথা নয়, তবুও বলছি আপনারাই পারেন। শুধু সাংস্কৃতিক কর্মী দিয়ে হবে না, আমাদের সমাজে যখন এরকম ঘটনা তৈরি হয়, এরকম অস্থিরতা তৈরি হয়, গোটা পৃথিবীর ইতিহাস যদি আপনারা লক্ষ্য করে দেখেন তখন দেখবেন যে সমাজের সাধারণ মানুষের সঙ্গেও সাংস্কৃতিক জগতের লোকেরা, যারা চিত্রকর, যারা গায়ক, যারা কবিতা লেখেন, যারা অভিনয় করেন, যারা যন্ত্র সাধনা করেন, তারা সকলে মিলে চিকিৎসকদের সঙ্গে কিন্তু সাধারণ মানুষকে নিয়ে রাস্তায় নামেন। কেননা সংস্কৃতি এবং রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, নীতিশাস্ত্র এই সব যদি না মেলে একসঙ্গে রাস্তাটা বড় হয় না। আর রাজপথ থেকে যদি আপনি দূরটা দেখেই ফেলেন আগে, তাহলে আপনি এগোতে পারবেন না। দিগন্তটা দেখতে পাচ্ছি না, আমরা দেখতে চাইবো হাজারো মানুষ রাস্তায় নামবে, তবে এর শেষ হবে। বিচার পদ্ধতি কি হবে না হবে সেটা শামীমরা ঠিক করবেন, ওরা জানেন ওরা কিভাবে লড়াই করবেন। দুটো লড়াই একসঙ্গে করুন, এজলাসে লড়ুক শামীমরা, বিকাশ দ্বারা, আর আমরা ডাক্তারদের সঙ্গে, সংস্কৃতি কর্মীদের সঙ্গে দ্রুতবদ্ধভাবে একসঙ্গে মিলিত হয়ে চলুন রাস্তায় নামি। ভয় উপেক্ষা করেই নামি, আমার ভবিষ্যৎ প্রজন্মের জন্যই নামি। আমারও একটি মেয়ে আছে, আপনার জ্ঞাতার্থে জানালাম, সেও কিন্তু একা একাই বাইরে চলাফেরা করে, একা একাই যায়। তাকে আমি কোন ভরসায় আজকের এই নারী লোলুপদের হাতে ছেড়ে দেবো? ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। মনে রাখবেন আপনাদের যত কাজই থাক, অন্তত চিকিৎসকদের সহায়তা না পেলে আপনারা বাঁচবেন না, গোটা সমাজটা পঙ্গু হয়ে যাবে। চিকিৎসকরা এমন একটা মহান ব্রতি নিয়ে আছেন, তাদের পাশে থাকা আমাদের পবিত্র দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই পড়ে। যেমন আমি সংস্কৃতির কাজ করি দায়িত্ব এবং কর্তব্য নিয়ে, সমাজ এবং সংস্কৃতি থেকে আমি নিজেকে আলাদা করতে পারি না। ধন্যবাদ।